নমস্কার, আপনারা শুনছেন ফিকশন প্ল্যাটফর্ম। আজ আপনাদের জন্য রয়েছে লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প শয়তান। আজকের গল্পের সূত্রধার আমি অরূপ। গল্প পাঠে লিও এবং বিভিন্ন চরিত্রে লিও, অরূপ এবং প্রদ্যুৎ। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প শয়তান। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক অনেক পাওয়া যায় না। আমার জীবনেও একবার এমন একটা ঘটনা ঘটেছিল, তা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্য বটে। তোমাদের কাছে সেই কথাই আজ বলবো। বিশ্বাস করতে ইচ্ছে হয় বিশ্বাস করো, বিশ্বাস না করলেও দুঃখিত হব না। সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। বারে বারে দেশি বিলাতি বহু শিকারীর গুলি হজম করে সে বেঁচে আছে। লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অপদেবতা। কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে, তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে। এমন লোকেরও নাকি অভাব নেই সেখানে। বনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করে। তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভিতর ঢুকত সে আর ফিরে আসতো না। লোকে তাকে শয়তান বলে ডাকত। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার ল্যাজ ছিল না। হয়তো বনের ভিতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই তার ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল। কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের ল্যাজ নেই, তাও কখনো সম্ভব? এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই। মানুষকে বাঘেরা প্রায় ভারী চালাক হয়। বড় বড় শিকারীরাও তাদের বধ করতে পারে না, তাই তাদের নামেই এমন সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষে আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধারণ করতে পারে, এমন গল্প আমি শুনেছি। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউই এসব গল্প বিশ্বাস করবে না। শয়তান যে সাধারণ বাঘ একদিন তার প্রমাণ পেল। বন্ধু হরিশের সঙ্গে একদিন সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছে। আমাদের পেছনে পেছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি, আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতেই সামনেই দেখি পথের উপরে বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ। তার ল্যাজ নেই। পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুটুর স্বরে একসঙ্গে বলে উঠল, শয়তান। বড় মুহূর্তেই আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুড়ল। শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল, আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না। কুলি দুজনও মনের খুশিতে দেই দেই করে নাচতে শুরু করে দিল। আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক শয়তানকে দেখতে এলো। অনেকে তার মৃতদেহের উপরে কিল, চড়, লাথি বৃষ্টি করে মনের ঝাল ছেড়ে নিল। অনেক কষ্টে তাদের থামিয়ে জন কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলো। খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশে মিশে কালো মেঘ ছুটে এলো, ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। শহরে বসে তোমরা এই বেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী চূড়া ধুলোর মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছগুলো পাগলের মতো মাটির উপরে বারবার মাথা করবার চেষ্টা করতে লাগলো, আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। খানিক তফাতেই
একখানা পুরানো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিল। ঝড়ের পর এলো বৃষ্টি, সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে। বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না, কারণ এখান থেকে আমার বাসা অন্তত 5 মাইল তফাতে। মাঝে আবার নদী আছে। সেই পাহাড়ে নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই। কুলিরাও যেতে চাইলে বকশিসের লোভও গ্রাহ্য করলে না। তারা দুটো কারণ দেখালো। প্রথমত, শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রিবাস করতে নারাজ। দ্বিতীয়ত, এই বাংলোয় আগে এক সাহেব থাকত, কারা নাকি তাকে খুন করেছিল। সেই থেকে এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না। সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন এনেছিল, তাই জ্বালালো। ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গুয়াভা জেলি ছিল। তার দ্বারাই আমার হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে। উপায় কি? আমরা যে আর খোলা মাঠে নেই। এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম। ঘরখানা প্রকাণ্ড, দেওয়ালে দেওয়ালে উইদের রাজত্ব। সমস্ত দরজা জানলাই ভাঙা, মেঝেতে পুরু ধুলোর প্রলেপ, তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ। বাঘের, ভাল্লুকের, শেয়াল, কুকুরের এখানে ওখানে হাড় পড়ে আছে। কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হলো। বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। বললুম, হরিশ, এখানে আমরা নিরাপদ নই, বুঝলে? বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকে টোটা ভরে তৈরি হয়ে থেকো। হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বলল, আজ রাত্রে দেখছি ঘুমে দফা রফা। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখলুম। আকাশের অন্ধকারকে ছ্যাদা করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের উপর। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধারে। বৃষ্টি বানে আহত অনন্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ। টাইগার এই পোড়া বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করলে না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে সুখে সুখে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলে। তারপর উপরের দিকে মুখ তুলে কৃষের ঘ্রাণ নিতে লাগলে, যেন সে কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ডরায় না, কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে। আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শোনে। আমি তাকে ডাকলুম, সে কিছুতেই কাছে এলো না। থেকে থেকে চমকে ওঠে আর হাহা করে হাঁপায়। হরিশ আশ্চর্য হয়ে বললে, টাইগার এমন করছে কেন? সে কি দেখেছে? আমারও মনে এই একই প্রশ্ন। চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলুম না। বলেছি, মস্ত ঘর। আমার এই ছোট্ট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে ধরে বললুম, দেখো দেখো। টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো স্বরে কাঁপতে লাগলো। হরিশ বললে, কি দেখবো? ওই ওই ছায়াটা। কোথায়? ওই যে ওই যে ওই যে দেয়ালের উপরে ঝুলছে, দেখো। তুমিও পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। চোখ রোগড়ে চেয়ে আমিও আর কিছুই দেখতে পেলুম না। নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইল। বাইরের বনের ভিতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানের বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইল।
রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছে ঘেঁষে সরে বসলুম। আমার মুখের ভাব দেখে হরিশ বললে, উফ, আবার কি হলো? কি আমার কানে কানে কথা কইলে? সুরেন, তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভীতুতা জানতাম না। তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত করে চাঙ্গা করে তোলবার চেষ্টা করল, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ আর থামতে চাইলে না। খালি মনে হয় আমার চারিপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে, যেসব পা চললে কোনো শব্দ হয় না। আমার চারপাশে সব অদৃশ্য চোখ, আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে। কি অস্বস্তিকর, ওদের চোখ এড়াই কেমন করে। বললুম, হরিশ, এই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি, চলো। এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি সত্যি সত্যি হয়তো পাগল হয়ে যাব। পুলিতের বাজে কথা তোমার মনের উপরে কাজ করছে। তুমি শান্ত হও। এরকম পোড়ো বাড়িতে এলে অকারণেই গায়ে একটু ছমছম করে বটে, কিন্তু ও কিছু নয়। কিন্তু টাইগারও অমন কাতরাচ্ছে কেন? সে তো কুলিদের কথা বুঝেনি। টাইগার হচ্ছে অবোধ জন্তু, মিছিমিছি ভয় পাচ্ছে। সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে? তুমি যে মানুষে। এবারে সত্যি সত্যি ঘরের বাইরেকার দাঁড়ালে দ্রুত পদশব্দ হলো। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। হরিশ বললে, কোনো জন্তুর পায়ের শব্দ। আমার মনে হলো কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভিতরে এমন অলৌকিক ভাবের উদয় হয়নি। যাকে সঙ্গে হরিশ আছে, নইলে আমার অবস্থা যে কি হতো তাকে বলতে পারে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 12টা। হরিশ খাবারের বাস্কেট বের করে বলল, অনেক রাত হয়েছে, এসো এবারে আমরা খেয়ে নিই। আমি বললুম, তুমি একলা খাও ভাই, আজ আমার আর খিদে নেই। ঠিক সেই সময় খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো। শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে? হরিশ বললে, বন্দুক নাও, এখন বাঘটা ভেতরে আসতে পারে। খুব দীর্ঘ, করুণ ও অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামাল। সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ছটপট করে ঘরের ভিতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল। পুলিশ বললে, বাদুর। তারপরেই দরজার চৌকাঠের উপরে এসে দাঁড়ালো মস্ত বড় এক কালো কুৎসিত বিড়াল। বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগলো, আর কালো বিড়ালটা ল্যাচ তুলে ডাকতে লাগলো। বাদুরটা হঠাৎ গোত্তা খেয়ে শয়তানের মৃতদেহের উপরে গিয়ে পড়ল। তারপর দুই ডানা বিস্তার করে সেইখানেই স্থির হয়ে রইল, একটা মূর্তিমান অভিশাপের মতো। টাইগার আবার উঠে দাঁড়ালো এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে সে মরে গেছে। হরিশ সবিস্ময় বললে, সুরেন, দেখো দেখো। কি সে দৃশ্য, যাকে আমরা সহস্তে গুলি করে মেরেছি, যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে ধরে এনেছে, সে মরে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছিল। সেই শয়তান এখন আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর তার চোখ দুটো জ্বলছে আগুনের দুটি গোলার মতো, দাউ দাউ করে জ্বলছে আর জ্বলছে। সে চোখটা যেন আমাদের ভস্ম করে দিতে চায়। বাইরে আবার বাঘ ডাকতে লাগলো। শয়তান ধীরে ধীরে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল। সেই বাদু আর কালো বিড়ালটাকেও আর দেখতে পেলুম না। চিৎকার করে আমি মাটিতে পড়ে গেলাম। সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছে।
পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়। হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র। হতেও পারে, আবার নাও হতে পারে। আপনারা এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা শয়তান। এবার আপনারা শুনতে চলেছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা আরও একটি ভূতের গল্প, হাজারিবাগের বিপদ। হাওয়া বদলাতে গিয়েছিলুম হাজারিবাগে। হাওয়া নিশ্চয়ই বদলালো, কিন্তু মন বদলালো না। বাসা পেয়েছিলুম শহরের ভিতরে। সেখানে কিছু কিছু গাছপালা থাকলে কি হয়, সেই ধুলো ভরা রাজপথের পর রাজপথ, দুই ধারে বাড়ির পর বাড়ি, আপিস, আদালত, হাটবাজার, পানের দোকান, মোটর, বাস, রিস্কা, লোকের ভিড়, হট্টগোল, যেন কলকাতার ক্ষুদ্র সংস্করণ। কাজের খাতিরে সব করা যায়, কিন্তু শখ করে এক শহর ছেড়ে আর এক শহরে আসার মানে হয় না। বন্ধুবর বিপিনচন্দ্র হাজারিবাগের ভক্ত, এখানে আগেও বার দুয়েক ঢু মেরে গিয়েছে। বললে, ওই এখনই হাল ছাড়বার দরকার নেই, বৈকালে আমার সঙ্গে বেড়াতে বেরিও। ধুলো ভক্ষণের জন্যে? হুম, তবে সত্যিকারের হাজারিবাগ দেখবার জন্যে। 10-12 মাইল পথ হাঁটলে অনেক কিছুই দেখতে পাওয়া যাবে জানি, কিন্তু আমি অতখানি কষ্ট স্বীকার করতে আর রাজি নই। মাইল 3 হাঁটতে পারবে? খুব পারবো, সে তো কলকাতার এপাড়া ওপাড়া। তবে প্রস্তুত থেকো, আমি ঠিক সময়ে আসবো। বৈকালে বিপিনের সঙ্গে বেরিয়ে পড়ল। সে মিথ্যে বলেনি। মাইল খানিক অগ্রসর হবার পরেই দৃশ্য পরিবর্তন আরম্ভ হলো। তারপর যত এগোই তত বেশি মুগ্ধ হয়ে যাই। আরও কিছু দূর পথ চালনা করে দাঁড়িয়ে পড়ে বিপিন প্রশ্ন করে, এখন কেমন লাগছে? চমৎকার, অপূর্ব লাগছে। অভিভূত না হয়ে উপায় নেই। দিকে দিকে নত উন্নত প্রান্তর, তার উপর দিয়ে কোথাও হারিয়ে যায় বিহুল দৃশ্য। মাঝে মাঝে সৌন্দর্য সৃষ্টি করছে অরণ্যের শ্যামল ছন্দ। কল্পনার রহস্য বিচিত্র দুর্গের মতো দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড়। অনাদৃত নীল আকাশের সমগ্রতা এসে প্রবেশ করে দুই নয়নের অন্তপুরে, যেন ছবির জগৎ। একখানা পাথরের উপরে বসে পড়ে বললুম, হ্যাঁ, এই হচ্ছে সত্যিকারের হাজারিবাগ। আজ প্রতিপদ, অন্ধকারের ভয় নেই। এখানে কিছুক্ষণ বসে থাকলে ক্ষতি হবে না। ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। হ্যাঁ, মানে? এটা হচ্ছে আষাঢ় মাস, আকাশের দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখলুম আকাশের এক প্রান্ত জুড়ে দেখা যাচ্ছে কাজল কালো মেঘ। বিপিন বললে, কালো মেঘ, ওর সাথী বোধ হয় ঝড়। মেঘ তো এখনো অনেক দূরে। আমাদের বাসাও তো পাশে নয় না, আর একদিন এখানে এলে চলবে। আজ উঠে পড়ো। বিপিনের অনুমান ঠিক। খুব তাড়াতাড়ি পা চালিয়ে আমরা যখন শহরের প্রান্তে এসে পড়লুম, প্রায় গোটা আকাশই তখন মেঘাচ্ছন্ন, এবং গাছে গাছে ঝোড়ো হাওয়ার একটানা চিৎকার। গায়ে পড়ল জলের কয়েকটা বড় বড় ফোঁটা। বাসা তখনও বেশ খানিকটা দূরে, কিন্তু বৃষ্টিকে বোধ হয় ফাঁকি দিতে পারবো না। জলের ফোঁটা বেড়ে উঠল। হঠাৎ মোড় ফিরে একটা গলির ভিতরে ঢুকে বিপিন ছুটতে ছুটতে বলল, এদিকে এসো। একটা প্রশস্ত জীর্ণ দ্বারপথের পর খানিকটা জঙ্গলময় জমি। আলো আধারের মধ্যে দেখা গেল চারিদিকে কতকগুলো দোদুল্যমান বড় বড় গাছ, এবং তাদেরই মাঝখানে সার গাঁথা খিলানওয়ালা বাড়ি, এবং তারই উপরে মস্ত একটা সুরৌল গম্বুজ।
ভাঙা সিঁড়ির ধাপ, একটা খিলানের তলা দিয়ে দালানে গিয়ে উঠলুম। শুধালুম, এটা কি মসজিদ নাকি? শেষটা বিপদে পড়বে না তো? ভয় নেই, এ হচ্ছে নবাবগঞ্জের সমাধি ভবন। কার সমাধি জানি না, কিন্তু এখানে কেউ থাকে না। কৌতূহলী হয়ে টর্চের এবং তখনও যতটুকু দিনের আলোর আভাস ছিল তার সাহায্যে দেখলুম এ হচ্ছে বহুকালের প্রাচীন সমাধিপুরী। মলিন দেওয়ালগুলো যত্নের অভাবে কালের অত্যাচারে ক্ষতবিক্ষত হলেও এখনও এখানে ওখানে কয়েকটা সুন্দর ও সূক্ষ্ম নকশার চিহ্ন বর্তমান। প্রচুর অর্থ ব্যয় করে সব দিকের মাপজোক ও ছন্দ বজায় রেখে শ্রেষ্ঠ কারিগর দিয়ে যে এই সমাধি মন্দির গড়ানো হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই সমাধি যে কোনো নবাব বা সম্ভ্রান্ত ব্যক্তির তাও আন্দাজ করা কঠিন নয়। দালানের পরে দেওয়ালের গায়ে একটা কুলুপ দেওয়া দরজা, মূল সমাধি কক্ষের ভিতরে যাবার পথ। চারিধারে বোধ করি জাফরি কাটা শ্বেত পাথরে পর্দা বা জানালা। পর্দায় জাফরির ছিদ্রগুলো কে বা কারা কাদামাটি দিয়ে বন্ধ করবার চেষ্টা করেছে, যেন বাইরের কৌতূহলী চক্ষুকে বাধা দেওয়ার জন্যেই। কোনো কোনো পর্দার উপর থেকে কাদামাটির প্রলেপ আবার খসে পড়েছে। একটা পর্দার ছিদ্রের উপরে টর্চ রেখে ভিতরে দৃষ্টি চালনা করলুম। ভালো করে দেখতে না পেলেও খানিকটা আন্দাজ করতে পারলুম। মাঝারি আকারের ঘর, মাঝখানে কক্ষতলে একটি সমাধি বেদি, বাকি সবটা জুড়ে শূন্যতা যেন থমথম করছে। কেবল এখানে ওখানে নিচে অন্ধকার ফুঁড়ে কতকগুলো আলোর ফিনকি জ্বলছে আর নিচ্ছে, ঠিক যেন জোনাকি। পর্দার ছ্যাদার ভিতর দিয়ে কতকগুলো জোনাকি কি ঘরের ভিতরে ঢুকেছে? সেই মৃত্যুপুরীর অন্ধকারে জীবনের এই দীপ্তি অস্বাভাবিক বলে মনে হলো। বাইরে আকাশ যেন বলছে, ভেঙে পড়ি। দিনান্তের শেষ আলোটুকু করেছে নিবিড় তিমিরের কোলে আত্মসমর্পণ। থেকে থেকে জেগে উঠছে বিদ্যুতের ক্ষণস্থায়ী জ্যোতির্ময় জিহ্বা এবং সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ বজ্রের জগৎ জাগানো যুদ্ধ ধ্রুপদ। হুহু ঝড়ের প্রচণ্ড তাড়নায় সমাধির ভবনের আশেপাশের মস্ত মস্ত পুরানো কাজগুলো ঠিক যেন উন্মত্ত অতিকায় জীবের মতো ছটফট করতে করতে কোলাহল করছে, ভয়াবহ কোলাহল। আর ঝরছে হুড়হুড় করে অবিশ্রান্ত জল, ঝম 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 ঝম। সৃষ্টি ভাসাতে চায় যেন প্রলয় প্লাবনে। এমন বিষম বৃষ্টি জীবনে দেখিনি। এ হচ্ছে একেবারে অভাবিত। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা যায় যায়, তবু বৃষ্টি থামল না, তার জোরও কমল না। শব্দ শুনেই বুঝলুম নিচেকার জমি ডুবিয়ে কলকল করে ছুটেছে যেন বন্যার প্রবাহ। বড় রাস্তা খুব কাছেই, কিন্তু সেখানে মানুষের একটুকুও সাড়া নেই, কিংবা আমরা যেন মানুষের পৃথিবীর বাইরে এসে পড়েছি। দুজনে 2 খিলানের মাঝখানটার দেওয়ালে ঠেসান দিয়ে বসেছে, তবু কনকনে দমকা বাতাসের সঙ্গে বরফের মতো ঠান্ডা জলের ঝাপটা এসে হাড়ের ভিতরটা পর্যন্ত অসাড় করে দিচ্ছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললুম, বিপিন, এমন করে আর কতক্ষণ কাটবে? কোনো সাড়া পেলুম না। বিপিন ঘুমিয়ে পড়ল নাকি? জোরে ডাকল, বিপিন, এই বিপিন। রাস্তা এখন নদী, বাড়ি যাবে কেমন করে? হ্যাঁ, কি কি হে? যা বলছি শুনছো? আমি এখন কিছুই শুনছি না, আমি এখন ভাবছি। ভাবছো? কি ভাবছো বলো? জাফরি কাটা পর্দার ফাঁকগুলো কাদা মাটি দিয়ে ভরাট করা হয়েছে কেন? এই নিয়ে আবার ভাবনা কিসের? এর তো সোজা উত্তর হচ্ছে বাইরের লোকের ঘরের ভিতরে তাকানো নিষেধ, তাই তো? বিপিন উত্তেজিত স্বরে বললে,
কেন নিষেধ? আর কেই বা নিষেধ করে? এ হচ্ছে পুরো সমাধি, এর মালিক নেই, আর থাকলেও নিষেধ করবে কেন? ঘরের ভিতরে আছে তো খালি একটা গোড়। ভারতের কত দেশে কত বড় বড় মোহর বাদশার গোড় দেখে এসেছি, কোথাও কেউ নিষেধ করেনি। আর এই বেওয়ারি সমাধি বাড়িতেই বা নিষেধ থাকবে কেন? ভেবে দেখো, যখন এই জাফরি কাঠে পর্দাগুলো বসানো হয়েছিল তখনই নিষেধ ছিল না, কিন্তু এখন? আমি বাধা দিয়ে বললুম, কি পাগলের মতো বকছো? না, আমি পাগলের মতো বকছি না। তবে তবে তুমি কি বলতে চাইছো বলো তো? এর মধ্যে কোনো রহস্য আছে, কি রহস্য? অপার্থিক রহস্য। বিপিন, তুমি তুমি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো বলো? হ্যাঁ, না, মোটেই না। তবে তোমার কথার মানেটা কি একটু বুঝিয়ে বলো না। মানিটারের কথা এখন রেখে দাও, কিন্তু এইমাত্র এখান থেকে চলে গেল। কেউ চলে যায়নি। হাল বাদ গিয়েছে, অন্ধকারে তুমি দেখতে পাওনি। তুমি দেখলে কেমন করে? আমিও দেখিনি, আমি পায়ের শব্দ শুনেছি। পায়ের শব্দ আমিও শুনতে পেলুম না কেন তাহলে? তুমি অন্য মনস্ক ছিল। যাও যাও, বাজে টাজে বকো না, থামো। বিপিন তার টর্চটা জেলে দালানের মেঝের উপরে উপর করে ধরল। প্রায় 1 ইঞ্চি পুরো ধুলোর উপর রয়েছে একটা পদচিহ্ন। বিপিন বললে, দেখো। আমি হেসে উঠে বললুম, দেখবো আবার কি? তুমি নিজেই বলছো এটা বেওয়ারিশ বাড়ি, বাইরের কত লোক এখানে আনাগোনা করে তার ঠিক আছে, তার হিসেব কেই বা রাখে। আমরা আসবার আগেই এই পদচিহ্নটা হয়তো এখানে ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিপিন মাথা নেড়ে বলল, না না, এ হচ্ছে একেবারে টাটকা পায়ের দাগ। ওই দেখো, একটা একটা করে আরো কতগুলো পায়ের দাগ সোজা চলে গিয়েছে। সব দাগ টাটকা। আরো কোনো কোনো বিশেষত্ব লক্ষ্য করেছো কি? বিরক্ত হয়ে বলল, মাফ করো ভাই, আমি তোমার মতো পদচিহ্ন বিশরদ নই, কোনো বিশেষত্ব কিন্তু লক্ষ্য করিনি। বিপিন নিজের মনেই বলে চলল, প্রত্যেকটাই হচ্ছে ডান পায়ের দাগ। মানুষ তো এক পায়ে হাঁটে না, কিন্তু এখানে বাঁ পায়ের দাগ একটাও নেই। এ থেকে কি বুঝতে হবে যে এখান দিয়ে যে গিয়েছে তার একটাই পা আছে। কিন্তু এই এক ঠেঙো লোকটা কেনই বা এখানে এসেছিল, আর গেলই বা কোথায়? আর কেই বা সে? মানুষ নাকি অন্য কিছু? বিপিন বলে কি? তার কল্পনা শক্তি যে এতটা প্রবল আগেই তা জানতুম না। আচম্বিতে খুব জোরে একটা শব্দ হলো, কে যেন কোথায় সবলে একটা দরজার উপরে ধাক্কা মারল। বিপিন আঁতকে উঠে বলল, ওই শোনো, কে ভিতরকার ঘরের দরজা খুলছে? ঝড়ের গর্জন কমেছে বটে, কিন্তু বড় বড় গাছগুলোর পাতায় পাতায় এখনো শোনা যাচ্ছে তার তার শান্ত দীর্ঘশ্বাস। ঝুপঝুপ করে তখনও ঝরছে বৃষ্টি, এবং গড় 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 করে বাজ তখনও ধমক দিচ্ছে মেঘালয়ের কোনো অদৃশ্য শত্রুকে। জাফরি কাটা পাথুরে পর্দার ফাঁকে ফাঁকে দেখা গেল সন্দেহজনক আলোর চঞ্চলতা। ও আবার কি? বিস্মিত হয়ে উঠল। পর্দার ছিদ্রে চক্ষু সংলগ্ন করে দেখলুম ঘরের ভেতরে অসম্ভব রকম বেড়ে উঠেছে জোনাকির ঝাঁক। পুঞ্জে পুঞ্জে তারা ঘুরছে ফিরছে, উঠছে নামছে। সারা ঘরখানা জুড়ে চলেছে আশ্চর্য এক আগুন জ্বালানোর এবং আগুন নেভানোর খেলা। জোনাকিরা সংখ্যায় কত হবে? হাজার হাজার, না, তার চেয়েও বেশি। এত জোনাকি বাহির ছেড়ে ভিতরে এসে জুটলই বা কেন? ঝড় বৃষ্টির ভয়ে? ওপাশের দালানে হঠাৎ আর একটা শব্দ শুনলাম, ধুপ ধুপ ধুপ, পদচিহ্ন। শব্দ হচ্ছে তালে তালে, কিন্তু প্রত্যেক তালের 2 মাত্রার মধ্যে একটা করে মাত্রা যেন ফাঁক থেকে যাচ্ছে। 2 পা ফেলে চললে প্রত্যেকের শব্দের মাঝখানে আর একটা করে শব্দ শোনা যেত। এ যেন কেউ 1 পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। বিপিন প্রায় কান্না ভরা কণ্ঠে বলে উঠল, কে আসে? ও কে আসে? ভয় বড় সংক্রামক। এতক্ষণ পরে
আমারও বুক টিপ টিপ না করে পারলে না। কোনো এক পদ লোকের পায়ের শব্দ শুনবার জন্যে প্রস্তুত ছিলাম না এই পুরো সমাধি বাড়িতে এই ভীষণ দুর্যোগের রাত্রে। তড়াক করে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিপিন উদ্ভ্রান্তের মতো বললে, ওই ওই সে আসছে, এদিকেই আসছে, আমাদের দিকে আসছে। ধূপ ধূপ ধূপ। যে আসছে তাকে দেখতে কেমন ধারা, তার চেহারা কি আমাদের মতোই? হঠাৎ দালানের ভিতর উড়ে এলো ঝাঁকে ঝাঁকে জোনাকি, উপরে নিচে ডাইনে বামে ঘুরে ঘুরে জ্বলে আর নিভে উঠতে লাগলো, যেন জীবন্ত অন্ধকারের হাজার হাজার চক্ষু একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। ধূপ ধূপ শব্দটা খুব কাছে। বাবা বলে চিৎকার করে উঠেই বিপিন দালানের উপর থেকে বাইরের দিকে লাফ মারলে। যেদিকে পদশব্দ হচ্ছিল সেই দিকে নিরন্ধ্র অন্ধকারের মধ্যে সভয়ে একবার দৃষ্টি নিক্ষেপ করে আমিও বিপিনের পন্থা অনুসরণ করলুম। তখনও শান্ত হয়নি বৃষ্টি স্নাত কালো রাত্রি, তখনও মৌন হয়নি বজ্রের কণ্ঠ। কেমন করে বাসায় ফিরলুম সে কথা না বলাই ভালো। বৃষ্টি থেমেছে। মেঘ ভেদ করে রোদের একটি সোনালি রেখা এসে পড়েছে আমাদের সকালের চায়ের টেবিলে। বললুম, বিপিন, কাল নিচেই আমরা ভয় পেয়েছিলাম, বুঝলে? তাই নাকি? বেশ, পায়ের দাগ সম্বন্ধে তোমার মতই না হয় মানলুম, কিন্তু অমন সময় গোরস্থানের দরজা খুলল কে? দরজা কেউ খোলেনি, দরজায় কেউ ধাক্কা মেরেছিল ঠিকই। হয়তো তোমার আমার মতোই কোনো অসহায় পথিক দুর্যোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যে ওখানে আশ্রয় নিতে এসেছিল। ধাক্কা মেরে দরজাটা বন্ধ দেখে মাথা গোজবার ঠাঁই খুঁজে বেড়াচ্ছিল হয়তো। বিপিন ব্যঙ্গেশ্বরে বললে, তারও কি একটা পা নেই? স্থানকালের মহিমায় আমাদের মাথা গুলিয়ে গিয়েছিল। হয়তো কারোর হাতের মোটা লাঠির শব্দকেই আমরা পায়ের শব্দ বলে ভুল করেছিল। তাই যদি তোমার বিশ্বাস, তাহলে আজকের রাতটা যাও না, তুমি আবার গিয়ে ওখানে কাটিয়ে আসতে পারো। পাগল, গোরস্থানে কি জ্যান্ত্র ভদ্রলোকে রাত কাটাবার জায়গা নাকি? বিপিন ঠোঁট টিপে একটু হাসলে, আর কিছু বললে না। আপনারা শুনছেন ফিকশন প্ল্যাটফর্ম। এবারে আপনারা শুনতে চলেছেন আমাদের অন্তিম উপস্থাপনা, হেমেন্দ্র কুমার রায়ের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প, পোড়ো মন্দিরের আতঙ্ক। কলকাতা থেকে আমার কলেজের 3 জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গাঁয়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বৈকালে গিয়েছিলাম গা ছাড়িয়ে মাইল 1.5 দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর 2 তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্প গুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপ খোপের সম্মুখীন হতে পারি এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, 6:30তেও তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে তখন। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতটাই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই করিনি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো বাড়ি ঘর নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় এখানে নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল যে আর একটু এগোলেই
আমাদের ডান পাশে পড়বে একটা পোড়ো কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে। কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওদিকে যাওয়ার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারোর ক্ষেত্রে। ভয়টা কেবল সংস্কার বশেই। তবু আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্যেই ওই মন্দিরে যেতে ভয় পেতাম। কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে 5 ছেলের একটি টর্চ। অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই বড় মন্দিরটার চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের দুপাশে ও পেছনে আরও খান চারেক ঘর আছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলোর মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো। অন্য ঘরগুলিতে চেলা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে। দেয়ালের ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতা গুমড়ে ঝোপে ঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই ওই পুরো মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় আমাদের নিয়ে এলি বটে, সাপ খোপে কামড়াবে না তো? আমি টর্চটা জ্বেলে চারিদিকে দেখে নিয়ে বললাম, দেখে তো সেই রকম মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো। বাড়ি যে এখনো অনেক দূর। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাই কি জ্বরে পড়তে হতো রে। আরেক বন্ধু রতন বলল, কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পূজা আচ্ছা হতো এখানে। বললাম, হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি। সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনো প্রতিমা দেখতেও এখানে আসতো না। এই কথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিষয়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, শোন তবে এই মন্দিরের ইতিহাস যেটুকু আমি জানি। আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25 বছর, সেই সময় এই মন্দিরে কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালি। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তার, তাদের চেহারাও ছিল খুব ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির উপরে থাকতো কালী মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা নকল কি আসল মূর্তি। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পেছনের দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাওয়ার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদের গায়ের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গাঁয়ে এক বউ ভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল তখন রাত 11টা। আমরা আজ যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ। মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালি গোদার চেলা চামুন্ডারা বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছায় পুজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সে আওয়াজটা ছিল খুব চাপা ও ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারপাশের প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি লোকবসতি নেই। তবে তবে ওই ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? পুজোর সময় পুরোহিত যে ঘণ্টা বাজায় সেই ঘণ্টার শব্দ। তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যেই অন্য কোনো ঘরে পুজো হচ্ছে।
এই কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের টর্চ ছিল। একজন বলল, এই চল না, ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি, কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল সব ঘরের দরজাটাই তারা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল, না, এসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পেছনের দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা এখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরো হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও জনশূন্য রয়েছে। এ ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল ওই ঘরের মধ্যেই ঘণ্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগল। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করল, কিন্তু সেটা এত ভারী ছিল যে একজনের পক্ষে টেনে সরানো তা সম্ভব নয়। এখন তারা করল কি, 4 জনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। বুঝল এই ঘরের নিচেকার কোনো চোরা কুঠুরিতে ঘণ্টা বাজছে এবং সেই ঘরে যাওয়ার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পুজো আচ্চা করার কারণটাই বা কি? নিগূঢ় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে, এবং সেই কারণ জানবার জন্যে তাদের সকলকার ডান পিঠে মন আনছান করে উঠল। আর সেই লোহার পাতটাকে আরও খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল তারা। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা। ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এতঃপর ছেলেরা মুহূর্ত কালের জন্য একবার চুপি চুপি চুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কি ধরনের পুজো হচ্ছে ওখানে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানলা বিহীন মাঝারি আকারের একখানা ঘর। ঘরখানার এক পাশে হাত 3 লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে 2 জন একটি 10-12 বছরের বালক, আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণ ধারওয়ালা খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটা 4 খড়গ। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পুজো এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পুজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খড়গটাকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা 2 জন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এরপরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটা দেখবার জন্যে গাঁয়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি।
কোনো সুস্থ মানুষের পক্ষেই সে দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সেই সময় ছেলেগুলি মনে প্রচণ্ড এক উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবার চুপি চুপি উপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো ইয়ত্তা নেই। তবে এইসব বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্যে আশপাশের গাঁ থেকে জোগাড় করতো না। তা যদি জোগাড় করত তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনোদিন। ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকে বলি জোগাড় করত। তা যাই হোক, ভবিষ্যতে আর যাতে কোনো মানুষ খুন করতে না পারে ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্যে বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল তারা। দিন 6-7 পরেই একদিন রাত 10টা নাগাদ তারা আবার ওই মন্দিরের নিকটে এসে পৌঁছালো। তাদের সাথে ছিল বড় বড় টিনের 2-3 পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গাঁয়ের কোনো লোককেই জানায়নি। জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষীর সাড়া শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পিছন দিকের সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিন্ত হতে পারল, যাক, পুজো হচ্ছে এবং কাপালিকেরা তাহলে সেই পুজোর ঘরেই আছে। এতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকট। তাদের পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর অন্যদিকে অন্য ছেলেরা লোহার পাত সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভিতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে করাল অগ্নি জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাটাও তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাতটা দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলেরা দল বীরবিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু ওই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকের মৃত্যুর পরও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমনি নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড। অপর 2 বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘণ্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট, যেন সেই বহুকাল আগেও যেমন ছিল এখনও তেমনি। এই মন্দিরের চারপাশে প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তবে তবে কোত্থেকে আসছে এই ঘণ্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? মন্দিরের যা পুরো অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাঠিকুটিতে ভর্তি।
দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দির চাতালে এমন 1 ইঞ্চি পুরু ধুলোবালিও জমে থাকতো না, শুকনো কাঠি কুঠিও পড়ে থাকতো না। তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে। তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতন এদের কানেও পৌঁছেছে মন্দিরের ঘণ্টার আওয়াজ। অজয় 2 ভ্রু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, ঘন্টার আওয়াজ আসছে না? আমি বললাম, সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরের ডান পিঠের ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, এই ঘন্টার আওয়াজটা কোত্থেকে আসছে বলে মনে হয়? তো আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম, আর এখন? না, এখনো তেমনি, মাইলখানেকের মধ্যে ঘরবাড়ি কিচ্ছু নেই। ক্ষণকাল ভাবল অজয়, তারপর পুনরায় বলল, তাহলে তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না যে 20 বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করেছে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকেই আওয়াজটা আসছে। এই চল তো, সেই ঘরটার মধ্যে নিয়ে চল তো আমাকে, যে ঘরটায় বলছিলি লোহার পাতে ঢাকা গুপ্তপথ আছে। বললাম, সে ঘর তো আমি জানি না, তবে শুনেছি পিছন দিকে, চল দেখি। আমার সেদিকে যাবার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীতু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়েতেই আমাকে ওদেরকে নিয়ে যেতে হলো। মন্দিরের পেছন দিকে পৌঁছাতেই ঘন্টার আওয়াজ খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, হ্যাঁ, সেই ঘরেতেই তো ঘন্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধহয় তা টের পেয়ে বলল, কি রে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস নাকি? না না, ভয় পাবো কেন? তবে তবে ভাবছি আবার কোনো নরবড়ি টড়ি হচ্ছে না তো? অজয় বলল, দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিঙিয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় দুপাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেই দরজা জানলা নেই, সব ভিয়ে নষ্ট করেছে আর ভেঙে জুড়ে পড়েছে। সর্বস্ব ধুলোবাড়ি, নোংরা ইত্যাদিতে ভরা। এই পুরো ধুলোর উপর তাদের পায়ের দাগ নিশ্চয়ই থাকত। কোনো পদচিহ্ন পর্যন্ত নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না। কথাটা আচমকা বলল অজয়। আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বসলাম, তবে? অজয় বলল, তবেটা যে কি সেটাই তো জানতে চাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সা জালে স্পর্শ পাওয়া গেল। এই ঘরে লোকের যাওয়া আসা থাকলে এমন মাকড়সা কি জাল ছড়িয়ে থাকতে পারত? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাত্তার উপর 1/2 ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরও স্পষ্ট। একটানা ঘন্টা বেজে চলেছে, মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচে থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই, সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত। অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাতটার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল।
শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকাল এ ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘন্টা বাজছে। ঘন্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়ই, মানুষেই বাজাচ্ছে তো। তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপ পড়েনি? অজয় আবার বলল, সত্যিই ভাববার কথা, এর রহস্যের কারণ জানতেই হবে। এবার সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। কোনো এক প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি পুরোহিত অন্ধকারে বসেই পুজো করছে? কি অস্বাভাবিক ব্যাপার! অজয় চুপি চুপি বলল, আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নামবি। টর্চ জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ হয় না যেন। দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনোদিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা, একটা আরশোলার পর্যন্ত অস্তিত্ব টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্তকক্ষের মেঝের উপর কতগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পুরো প্রতিমারও কিছু অংশ খাঁড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাঁড়াগুলোও রয়েছে, আর একটা খাঁড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পুজোর ঘণ্টা এবং কয়েকটা থালা, কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনেই পড়ে রয়েছে। এ সমস্ত জিনিস আগুনে পড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পিতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব! এ ঘরে কখনোই ঘন্টা বাজছিল না। এই ঘন্টার শব্দ অন্য কোথাও থেকে আসছিল। আমাদের সকল কারই শোনার ভুল হয়েছে। আর এখানে নয়, ওপরে যাওয়া যাক। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্তচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। আ করে আত্মচিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির উপর। তার হাত থেকে টর্চটা খসে পড়ে নিভেই গেল। অজয়ের চিৎকার শুনলাম, ওরে ওরে, তোরা আমাকে বাঁচা, বাঁচা! তারপরেই চুপ। আমরা হুড়মুড় করে নিচে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম ওপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে অত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন কোনো এক ভয়ঙ্কর কিছু একটা দেখে সে জ্ঞান হারিয়ে গিয়েছিল। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে। জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল। সে মহাচ্ছন্নের মতো ছিল। পরদিন বেলা প্রায় 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনাটার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালি এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাঁড়া তুলে তার গলায়
একটা কোপ বসিয়ে দিয়েছিল, তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল। তার মুখে এ কথা শুনে তখনই গাঁয়ের প্রায় 20-25 জন যুবক সেই পোড়ো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। শ্যামল, রতনার আমি আগে আগেই চললাম। সকলের মনেই সেই দরজাটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে, এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি। আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গাঁয়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে আর পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিলাম। কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখা গেল প্রায় 10 টর্চ নিয়ে এসেছে। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যিই ভেতরটা অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জ্বেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমরা টর্চটা পেয়ে গেলাম, কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখেই শিউরে উঠলাম। বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো নরকঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের উপর এদিক ওদিক পড়েছিল। আরে, পায়ের কাছে বিরাট একখানা খাঁড়া পড়ে রয়েছে দেখছি। কঙ্কাল, খাঁড়া? না, কখনো না। এসব এসব মোটেই এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়েছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেখানে খাঁড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাঁড়ার ছাপটা জলজল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপর বেশ পুরু একটা ধুলোর আস্তরণ জমেছিল, কাজেই সেখান থেকে খাঁড়াটা উঠে আসার জন্যেই এমন সুস্পষ্ট দাগ দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাঁড়াটাই যে এখানে এসে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো রকমের সন্দেহ রইল না। শুধু খাঁড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে, সে বিষয়ে আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোনো অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কয়েকটি বাছাই করা সেরা গ্রাম বাংলার ভূতের গল্প। গল্পগুলি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদেরকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসব আর একটি নতুন গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। পরবর্তী গল্প লেখিকা অরুণা চক্রবর্তীর কলমে, নিশির ডাক। শুনতে থাকুন ফিকশন প্ল্যাটফর্ম।